চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি প্রবেশ করি। আজ আমরা কথা বলবো অ্যালফ্রেড লর্ড টেনিসনের সেই কালজয়ী ড্রামাটিক মনোলগ বা নাটকীয় স্বগতোক্তিটি নিয়ে। আমরা সরাসরি এমন এক অস্থির অদম্য বীরের মনের ভেতর উকি দিতে যাচ্ছি, যিনি কোনোভাবেই কেবল নীরবে হারিয়ে যেতে বা ম্লান হয়ে যেতে রাজি নন। একদম শেষ পর্যন্ত লড়ে যাওয়ার যে অদম্য স্পৃহা, সেটাই আজ আমাদের মূল ফোকাস। শুরুতেই এই চমৎকার উক্তিটি আমাদের একেবারে সরাসরি এক ক্লান্ত আর হতাশ বক্তার মানসিক অবস্থার সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা দেখতে পাই এমন একজনকে, যিনি আক্ষরিক অর্থেই এক যন্ত্রণাদায়ক আর বিরক্তিকর শান্তির মধ্যে আটকা পড়েছেন। মহাকাব্যের একজন বিশাল নায়কের জন্য এই স্থিবিরতা যে কতটা কষ্টের, কতটা দম বন্ধ করা, সেটা এই একটা বাক্যেই একদম স্পষ্ট হয়ে ওঠে। তো এই পুরো মনস্তাত্ত্বিক যাত্রাটিকে আমরা মূলত 4টে ধাপে ভাগ করতে পারি। প্রথমে শান্তির একঘেয়েমি, এরপর রাজদণ্ড হস্তান্তর, তারপর শেষ এক মহান সমুদ্রযাত্রা এবং সবশেষে চিরস্থায়ী বীরত্বের ইচ্ছা। শুরুতেই চলুন প্রথম ধাপটা নিয়ে কথা বলি, শান্তির একঘেয়েমি। এখানে আসল বৈপরীত্যটা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। একটু ভেবে দেখুন, একদিকে রয়েছে সেই জীবন যা একসময় যুদ্ধের উন্মত্ত আনন্দে একেবারেই ভরপুর ছিল, আর অন্যদিকে বর্তমানের একঘেয়ে পানসে বাস্তবতা, যেখানে একটি শান্ত চুল্লির পাশে বসে এক বর্বর জাতির ওপর শাসনকার্য চালাতে হচ্ছে। এই অতীত আর বর্তমানের বিশাল আকাশপাতাল তফাতটা আসলেই বেশ যন্ত্রণাদায়ক। আর ঠিক এই কারণেই বক্তা অকপটে স্বীকার করছেন যে অতীতের প্রতিটি অভিজ্ঞতা, তা সে অন্ধকার সমুদ্রে বৃষ্টিমুখর হাইরেস নক্ষত্রপুঞ্জের প্রতিকূলতা মোকাবেলা করাই হোক, বা বিভিন্ন নগর পরিষদে বসে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়াই হোক, সবকিছুই তার আত্মপরিচয়কে স্থায়ীভাবে রূপ দিয়েছে। জীবনের প্রতিটি ঘটনাই যেন তার অস্তিত্বের এক একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে ব্যবহৃত রূপকটা কিন্তু অসম্ভব সুন্দর। অভিজ্ঞতাকে তুলনা করা হয়েছে একটি খিলান বা তোরণের সাথে। এর মানে হলো, আমরা যত জ্ঞান অর্জন করি বা যত নতুন কিছু আবিষ্কার করি, সেটা শুধু এটাই মনে করিয়ে দেয় যে জানার মতো আরও কত অসীম জগৎ বাকি রয়ে গেছে। অনেকটা দিগন্তের মতো, তাই না? যত সামনে এগোনো যায়, সীমানাও যেন ঠিক ততটাই দূরে সরে যায়। কবিতায় এই বিষয়টা আরও গভীরভাবে উঠে এসেছে। শুধুমাত্র থেমে থাকা বা শ্বাস নেওয়াকে এখানে নিছক টিকে থাকার সাথে তুলনা করা হয়েছে। একটা অব্যবহৃত তলোয়ার ফেলে রাখলে যেমন তাতে মরিচা ধরে, তার ধার আর দীপ্তি নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি অলসতার কারণে ক্ষয়ে যাওয়ার একটা গভীর ভয়ে কাজ করছে এখানে। বক্তা কোনোভাবেই সেই তলোয়ারের মতো মরিচা ধরতে রাজি নন, বরং তিনি চান ব্যবহারে উজ্জ্বল থাকতে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, রাজদণ্ড হস্তান্তর। এই তুলনাটি বেশ দারুণ। এখানে ছেলের টেলেমেকাসের সাথে তার বাবার একটা পরিষ্কার পার্থক্য টানা হয়েছে। ছেলে বেসামরিক প্রশাসনের ধীর বিচক্ষণতার জন্য একেবারে পারফেক্ট। তার মূল কাজ হল একটা রুক্ষ জাতিকে ধীরে ধীরে সভ্য করে তোলা। অন্যদিকে বাবার ভেতর কাজ করছে বীরত্বপূর্ণ অন্বেষণের এক বেপরোয়া তাড়না। বোঝাই যাচ্ছে বাবা আর ছেলের জীবনের ডাক বা উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। এই ছোট সোজা সাপটা কথাটা কিন্তু বাবার ছেলের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধাবোধের একটা অসাধারণ উদাহরণ। একই সাথে এটা তাদের জীবনের মূল উদ্দেশ্যগুলোর মাঝে একটা খুব শক্ত সীমানাও টেনে দেয়। কে কোন পথে হাঁটবে সেটা এখানে একেবারে জলের মতো পরিষ্কার। আর এখান থেকেই আমরা পৌঁছাই তৃতীয় ধাপে, শেষ এক মহান সমুদ্রযাত্রা। হঠাৎ করেই যেন পুরো দৃশ্যপট বদলে যায়। বক্তার মনোযোগ এখন সরাসরি তার পুরনো সঙ্গীদের দিকে, যারা একসময় তার সাথে বজ্রপাত আর রোদ সবকিছুই কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ করে নিয়েছিল। তিনি তাদের বার্ধক্যের কথা একদম অকপটে মেনে নিচ্ছেন, কিন্তু সাথে সাথে তাদের সেই যৌথ রোমাঞ্চকর অতীতকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। মানুষের মরণশীলতার এই অমোঘ বাস্তবতা আর মৃত্যুই সবকিছুর সমাপ্তির টানে, এই চরম সত্যের সামনে দাঁড়িয়ে একটা দারুণ উত্তেজনাকর প্রশ্ন ছুড়ে যাওয়া হয়েছে। অস্তমিত দিনের বিপরীতে দাঁড়িয়ে নতুন করে অবাধ্য হওয়ার আর প্রাণশক্তি ফিরে পাওয়ার জন্যই মূলত এই প্রশ্নটা করা। আসলেই কি খুব বেশি দেরি হয়ে গেছে? উত্তরটা হলো না, কারণ এখন আর ভ্রমণের উদ্দেশ্য কেবলই ভ্রমণ নয়,
বরং মানবাস্তিত্ব আর ভৌগোলিক সীমানার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত নিজেদেরকে ঠেলে দেওয়ার এক ইস্পাত কঠিন সংকল্প আমরা দেখতে পাই, যা একেবারে মৃত্যু না হওয়া পর্যন্ত কোনোভাবেই থামবে না। যা আমাদের নিয়ে যায় একেবারে শেষ ধাপে, চিরস্থায়ী বীরত্বের ইচ্ছা। এই যাত্রার পরিণাম কি হতে পারে সেটা কিন্তু অজানা নয়। বক্তা এই সমুদ্রযাত্রার ভয়ঙ্কর ঝুঁকিগুলো হাসি মুখে মেনে নিচ্ছেন। সেটা মহাসাগরের অতল গহ্বরে তলিয়ে যাওয়াই হোক বা হ্যাপি আইলস নামের সেই পৌরাণিক সুখের দ্বীপে পৌঁছনোই হোক, এমনকি সেখানে গিয়ে একিলিসের মতো পুরনো মৃত সঙ্গীদের সাথে পুনর্মিলনের এক গভীর আশাও তার বুকে দানা বেঁধে আছে। যৌবনের সে প্রবল শারীরিক শক্তি যা একসময় পৃথিবী আর স্বর্গকে নাড়িয়ে দিয়েছিল, সেটা যে এখন আর নেই এটা তিনি খুব ভালো করেই জানেন। কিন্তু এই জানার পরও মনোযোগটা পুরোপুরি শিফট হয়ে যায় বীরত্বপূর্ণ হৃদয়ের অটুট আর অবিচল স্পিরিটের দিকে। শরীর বয়সের ভারে দুর্বল হতে পারে, কিন্তু মন তো এখনও হার মানেনি। আর এখানেই আমরা পাই এই আইকনিক ঘোষণাটি, যা এক কথায় শ্বাসরুদ্ধকর। সম্ভাবনা যতই ক্ষীণ হোক বা অনিবার্য পরিণতি যতই শিয়রে করা নাড়ুক না কেন, অবিরাম সামনে এগিয়ে যাওয়া আর জীবনের অর্থ খুঁজে ফেরার যে চিরন্তন মানবীয় আকাঙ্ক্ষা, তা এই একটা লাইনেই অসাধারণভাবে মূর্ত হয়ে উঠেছে। তো আজ এখানে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। কেবল অস্তিত্ব টিকিয়ে রেখে স্থবির হয়ে বেঁচে থাকার চেয়ে অজানাকে জানার উদ্দেশ্যেই নিজের সীমানাকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত খেলে দেওয়াই কি জীবনের আসল সার্থকতা নয়? একটু ভেবে দেখবেন।